আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করেই পদত্যাগ করবেন এরকম একটি কথা বলেছেন এবং গণমাধ্যম সমূহে আমরা লক্ষ্য করেছি যে ঢালাওভাবে কিন্তু এটি প্রচারিত হয়েছে। এরপর থেকে কিন্তু বাংলাদেশের যে একটি রাজনীতি রয়েছে, সেই রাজনীতির মধ্যে বিশাল আকারে একটি উত্তেজনা তৈরি হয়েছে। কেউ বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন এবং পদত্যাগ করার পর উনি দেশ ছেড়ে চলে যাবেন। আবার কেউ উনার পদত্যাগের বিষয়টিকে নাটক বলে অভিহিত করছেন। আবার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্টরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান যিনি রয়েছেন, সেনাপ্রধান কিন্তু নির্বাচন বিষয়ে একটি ডেডলাইন দিয়েছেন এবং উনার কথা মতো ডিসেম্বরেই নির্বাচন হবে এবং হতে হবে, এই ধরনের একটি কঠিন কথা উনি বলেছেন। এর প্রেক্ষিতে আসলে মোহাম্মদ ইউনূস বা আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে পদত্যাগের কথা বললেন, এই বিষয়টি নিয়ে গুঞ্জন ওঠাটাই কিন্তু স্বাভাবিক। আমরা বিগত দিন লক্ষ্য করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকা অবস্থায় উনাকে ৫ বছর ক্ষমতায় দেখতে চাই, এ ধরনের ব্যাপক প্রচার প্রচারণা হয়েছে। তবে হঠাৎ করে উনার এই পদত্যাগের পেছনে কি কারণ রয়েছে? এ বিষয়ে কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা রয়েছে। একইভাবে এই বিষয়টি নিয়ে নানা ধরনের জটিলতা রয়েছে। তবে উনি পদত্যাগের কথাটি বলার পেছনে একটি বিষয় স্পষ্ট করেছেন এবং উনার বক্তব্য থেকে সেই বিষয়টি কিন্তু বোঝা যায়। আমরা জানি যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যে রাজনৈতিক দলটি রয়েছে সেটিকে অনেকেই কিংস পার্টি বলেছেন এবং মূলত এটি কিন্তু একটি কিংস পার্টি। কারণ যারা সরকার গঠন করে, সেটি গণ অভ্যুত্থানের মাধ্যমে হোক কিংবা বিপ্লবের মাধ্যমে হোক, সেই সরকারের অধীনে যদি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, তাহলে অবশ্যই সেই রাজনৈতিক দলটি কিংস পার্টি হিসাবে পরিচিত হয়। এটি কিংস পার্টির সংজ্ঞা অনুযায়ী এবং আমাদের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে রাজনৈতিকভাবে, আন্তর্জাতিক মহল থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, সেই রাজনীতিগুলো কিন্তু কিংস পার্টিকে এভাবেই প্রমাণিত করে। সুতরাং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মূলত যে রাজনৈতিক দল, অথবা আমি যদি এভাবে বলি যে যারা অন্তর্বর্তীকালীন সরকার বসিয়েছে, অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসে যাদের আন্দোলনের কারণে শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তাদের যে সকল কার্যক্রম আমরা লক্ষ্য করছি, সেই সকল কার্যক্রমে কিন্তু অনেকটাই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সেটা আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কথা ধরুন অথবা তাদের নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব বা জটিলতা সেটিকে বলুন। অন্যান্য রাজনৈতিক দল তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে, সেই কর্মকাণ্ড কিন্তু তারা সঠিকভাবে পালন করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আসলে সেই সকল রাজনৈতিক দলের নেতাদের তাদের যে বিষয়বস্তু রয়েছে সেই সকল বিষয়বস্তুতে কোনোভাবে হস্তক্ষেপ করার কথা নয়। উনি শুধুমাত্র উনার যে রাজনৈতিক দলটি রয়েছে, যদিও উনি নিজে কখনো বলেননি যে এটা উনার রাজনৈতিক দল। আসলে রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী কিছু না বললেও অনেক কিছু ধারণা করে নেয়া যায়। এবং অনেক বিশ্লেষক থেকে শুরু করে অনেক গণমাধ্যম কর্মীও এটি প্রমাণ করেছেন যে প্রকৃতপক্ষে সরকারের মদতপুষ্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মদতপুষ্ট এই কিংস পার্টি বা এই রাজনৈতিক দল এনসিপি। তারা যেভাবে বিএনপির বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে, বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দের সাথে এমন বাক বিতণ্ডিতায় জড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এবং তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক কর্মকাণ্ড করছে, তাতে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটাই ক্ষুব্ধ হয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে বিএনপির যে নেতা মেয়র হওয়ার জন্য আন্দোলনে নেমেছেন এবং উনাকে নিয়ে বা উনারা যে আন্দোলন করছেন সেখানে কিন্তু দুজন ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন, মাহফুজ এবং আসিফ, উনাদের পদত্যাগের বিষয় নিয়ে কথাবার্তা বলছেন। এখানেও কিন্তু এই রাজনৈতিক দলটির সাথে এই উপদেষ্টাদের এক ধরনের বাকবিতণ্ডিতা তৈরি হয়েছে। তারা একে অপরকে কিন্তু নানাভাবে হেয় প্রতিপন্ন করেছেন। যাই হোক, আন্দোলন যারা করে তাদের প্রকৃতপক্ষে এ ধরনের হেয় করা এক জিনিস, এটি কিন্তু কখনোই সাংঘর্ষিকভাবে যায় না। কারণ আন্দোলনে যাওয়ার ফলে বা যারা আন্দোলন করে, আন্দোলনকারীরা বিভিন্ন রকম বক্তব্য উপস্থাপন করে থাকে। এটি গায়ে লাগার কথা নয় যারা দায়িত্বশীল থাকেন বা যারা দেশ পরিচালনা করে থাকেন। কিন্তু এই যে উপদেষ্টারা, তারা কিন্তু এই বিষয়গুটি গায়ে লাগিয়ে নিয়েছেন এবং গায়ে লাগানোর ফলে তারা উদ্ভট কিছু মন্তব্য করেছেন, যেটি আসলে সরকারের জায়গায় থেকে বা সরকারের দায়িত্বশীল থেকে এগুলো করা কোনোভাবেই সংযত আচরণ নয়। মূলত এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা
অনেকটাই ক্ষুব্ধ হয়েছেন এবং উনার ক্ষুব্ধতা থেকে উনি এটিই বুঝাতে চেয়েছেন যে তোমরা যদি তোমাদের আচরণ সংযুক্ত করতে না পারো বা তোমরা যদি তোমাদের যে বিষয়বস্তু রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে আমি পদত্যাগ করব। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা দেখেছি যে বিগত দিন থেকে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই ঘোলাটে হয়ে গেছে। এবং এই ঘোলাটে পরিস্থিতিতে আসলে কে মাছ শিকার করছে বা কে মাছ শিকার করতে চাচ্ছে এটিও কিন্তু অনেকটাই আলোচনা এবং সমালোচনার মধ্যে পড়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন বা বিভিন্ন ভারতীয় গণমাধ্যম সহ বাংলাদেশের অভ্যন্তরীণ যারা বিশ্লেষক রয়েছেন তারা একটি বিষয় নিয়ে খুব ভালোভাবে একদিকে বা একমত হতে পেরেছেন এবং সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যেটি রয়েছে এটি থাকছে না এবং মোহাম্মদ ইউনূস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন উনিও কিন্তু থাকছেন না এবং উনাদের সসম্মানে বিদায় নেয়ার বিষয়টিও তারা বিভিন্নভাবে আলোকপাত করেছেন। এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার আসলে বিদায় হয়ে যায় তাহলে বাংলাদেশে কি ঘটবে বা বাংলাদেশের পরিস্থিতি কেমন হবে? এখানে ২ ধরনের লজিক তৈরি হয়েছে বা ২ ধরনের আলোচনা তৈরি হয়েছে। আমরা দেখেছি যে ইতিমধ্যে জামাতে ইসলামের যিনি আমির রয়েছেন উনি রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যের বিষয়ে একটি বৈঠকের আহ্বান করেছেন। আবার উপদেষ্টা পরিষদের মধ্যেও একটি বৈঠক হয়েছে। সবাই মূলত চিন্তিত যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করেন তাহলে এর বিকল্প কি হবে? আবার এখানে প্রসঙ্গগত বলে রাখছি যে বিএনপির বয়োজ্যেষ্ঠ একজন নেতা উনি কিন্তু গণমাধ্যমে বলেই দিয়েছেন যে উনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করতে চান তাহলে সেটি উনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং উনার জন্য রাষ্ট্র কখনো থেমে থাকবে না, বরঞ্চ একটি বিকল্প ব্যবস্থা বের হয়ে যাবে। এখন রাষ্ট্রপতি আর সেনাপ্রধান যদি প্রকৃতপক্ষে তাদের যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চান এবং তারা যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি সঠিকভাবে গুরুত্ব দিয়ে থাকেন তাহলে যেভাবে বিশ্লেষকরা মনে করছেন এবং বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে যে বিষয়টি প্রচার হয়েছে যে জুন মাসে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন বা তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এটিও একটি কিন্তু বুঝার বিষয় বা এই উপদেষ্টা পরিষদ থাকবে কি থাকবে না এটিও অনেকটা প্রশ্নসূচক হয়ে দাঁড়ায়। তবে এর পাশাপাশি আরেকটা বিষয় কিন্তু এখানে দেখা দিয়েছে সেটি হচ্ছে অনেকেই বলছেন যে একটি জাতীয় সরকার নির্বাচনের আগ পর্যন্ত গঠন করার দরকার এবং এই জাতীয় সরকারের মাধ্যমে সেনাপ্রধানের যে হস্তক্ষেপ রয়েছে সেই হস্তক্ষেপ বা সাহায্য সহযোগিতার মাধ্যমে আসন্ন যে জাতীয় নির্বাচন রয়েছে সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই জাতীয় সরকার যেটি গঠিত হবে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সরে যাবে এবং একটি জাতীয় সরকার গঠিত হবে যেখানে বাংলাদেশে বর্তমানে যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সবার উপস্থিতি থাকবে এবং অন্যান্য বিশিষ্টজনের উপস্থিতি থাকবে। তাদের উপস্থিতির মাধ্যমেই কিন্তু একটি নিরপেক্ষ অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর পরবর্তীতে সেই নির্বাচনে যে জয়লাভ করার পর তারা প্রকৃতপক্ষে পার্লামেন্ট গঠন করবে এবং জাতীয় সরকার হিসাবে দেশ পরিচালনা করবে। এখন এই বিষয় নিয়ে আসলে বিশ্লেষকরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। তবে এই যে বিষয়টি, এই বিষয়টির এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য অর্থাৎ যেটির মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে আসলেই এই বিষয়টি ঘটছে সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো উপাত্তের মাধ্যমে প্রমাণ করা যায়নি বা প্রমাণ পাওয়া যায়নি।